শিলিগুড়িতে যখন আমি আমার ঠাকুর ঘরটা প্রথম পেতেছিলাম তখন ভেবেছিলাম যে মহাদেবকে আনার সময় যে যখন আমার সামর্থ্য হবে পাথরের তৈরি শিলামূর্তি আমি নিয়ে আসব। বিশ্বাস করবে না, আমি কখনোই ভাবিনি বছরটা এত তাড়াতাড়ি আসবে আমার জীবনে, আর তার থেকেও বড় কথা একটা বিশেষ দিনে আসবে সেটাও আমি কখনো ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে অনেক অনেক ওয়েলকাম তোমাদেরকে। আজ তোমাদের সকলের কাছে না আমার একটা সাহায্য লাগবে। আমি এমন অনেক কিছু জিনিস আছে যেগুলো তোমাদের কাছ থেকে জানতে চাই, তার মধ্যে এইটাও একটা জিনিস। আসলে আমি না সবসময় না গাছ টবে লাগিয়েছি, এরকম গ্রো ব্যাগে লাগাইনি। তো আমাকে কেউ যদি জানো অবশ্যই জানিও, এই গ্রো ব্যাগগুলোতে কি গাছ ভালো হয় বা এগুলো কতদিন ভালো থাকে সেটাও আমাকে প্লিজ জানিও। কারণ এবছর শীতকালে কিছু শীতের সবজি বা ফুল টুল লাগাবো ভেবেছি, কিন্তু জানো তো টব কিনবো না, এই গ্রো ব্যাগগুলোতেই লাগাবো। আমি এর আগে কোনোদিনও এরকম গ্রো ব্যাগ ইউজ করিনি, তাই আমি এর ব্যাপারে কিচ্ছু জানি না। তবে হ্যাঁ, অনেককেই শুনেছি বলতে যে এই গ্রো ব্যাগে নাকি গাছ খুব ভালো হয়, এগুলো অনেক দিন যায়ও। তো তোমরা যারা ইউজ করো আমাকে একটু প্লিজ বলো যে কেমন কি যায় না যায়। তো একটু একটু করে মাটি ভরে রাখছিলাম, এরপরে সার মাটি সব একসাথে, যদিও বা সার মাটি ছিল এর সাথে, তারপরে আর কিছু সার মাটি এর মধ্যে মিক্স করে দেব। এই বছর ভাবছি এইগুলোতেই না সবজি টবজি লাগাবো, দেখি কি হয়। তারপরে রাতের বেলায় চলে গেছিলাম আমি ঠাকুরের কিছু বাসন আনতে। এইটা ছিল হচ্ছে মহালয়ার আগের দিন। তো জানো তো এইগুলো গোপালের গ্লাস দেখছিলাম, মানে আমার গোপালের মহাদেবের ভোগ দেওয়ার জন্য ছোট ছোট গ্লাস ছিল, বাট কি বলতো ওগুলো ভীষণ ছোট ছিল। তো আমি বলেছিলাম যে যখন আমার একটু সামর্থ্য হবে তখন আমি ভগবানকে কিছু না কিছু দেব। দেখো আমি তো দেওয়ার কেউ হই না, উনি আমাকে দিয়েছেন তাই হয়তো আমি ওনাকে সেবা করতে পারছি। আর এখানে দেখো অর্ক একটা আইসক্রিমের মোল্ড এনে বলছে আমি নেব। পিতলের ঘট আছে ছোট। তারপরে দেখছিলাম হচ্ছে পাথরের শিবলিঙ্গ। দেখো এটা প্রথমে ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু দোকানে বললো এর থেকে বড় শিবলিঙ্গ নাকি, মানে হাতের থেকে এক আঙ্গুলের থেকে বড় নাকি শিবলিঙ্গ রাখতে নেই। ওইদিকে কোষ্ঠী পাথরের জানো তো শিবলিঙ্গ ছিল, ভীষণ সুন্দর, কিন্তু দাম প্রচুর কোষ্ঠী পাথরের। তো এখানে আমরা দেখছিলাম কোনটা কি নেওয়া যায় বা কীভাবে, সব সেট করেই নিচ্ছিলাম। কিন্তু প্রথমে এই বড় শিবলিঙ্গটা নেওয়ার ইচ্ছা ছিল, এটার দাম ছিল 1800 কিছু সামথিং। আর আমরা বরাবরই না সংসার থেকে জিনিস নিই, ব্যানাচিটির সংসার আছে সেখান থেকেই নিই, কারণ জিনিসের কোয়ালিটি ভীষণ ভালো আর দোকানদারের ব্যবহারও ভীষণ ভালো, মানে দাদার ব্যবহারও ভীষণ ভালো। আর অনেস্টলি বলতে কি জানো তো, আমি যতগুলো জিনিস কিনেছি এত ভালো কোয়ালিটি কিছু বলার নেই। তো ওই জন্য তো আমি সংসারেই যাই সবসময়, ঠাকুরের জিনিস বলো, বাসনপত্র, নর্মাল আমার ঘরের বাসন, ঠাকুরের বাসন সব কিছু কিনতে। আর তোমরা তো জানো অর্ক ঠাকুরের প্রতি কতটা টান। ও এখানে ঠাকুর দেখছে আর বলছে মা আমাকে এটা কিনে দাও, আমাকে জগন্নাথ কিনে দাও, আমাকে এই কিনে দাও। বাড়ি ফিরতে প্রায় অনেক রাত হয়ে গেছিলো, আর এখন হচ্ছে ভোরবেলা, একটু ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে ভোর 4টে বাজে মোটামুটি। এখন বাজছে 4:30। আজকে হচ্ছে মহালয়া, আর সব রেডি বোম ফাটাতে যাবো বলে। চ চ চ বৃষ্টি, তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ বৃষ্টি, সকাল হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি লাগা অর্ক, চ চ চ চ অর্ক, অর্ক অর্ক, কারোর ঘুম কাটেনি। আমরা যখন বেরিয়েছিলাম তখন দেখি মোটামুটি রাস্তাঘাট পুরোটাই ফাঁকা ছিল, কোনো মানুষই জেগেছিল না। তখন প্রায় বাজে হচ্ছে 4:30। সাপটা থাকবে, এদিকে বেরিয়েছে তো। তোর বাবা কি কোন দিকে যাচ্ছে রাস্তার মাঝে, কিন্তু আমার ছেলেটা আছে এমন কিছু কোনো, ওইদিকে যাও, হ্যাঁ একদম কোন। ভাই জীবনে প্রথমবার মহালয়াতে বোম ফাটাচ্ছি আমি, মানে ফাটাচ্ছে দেখছে, আরো দূরে যাও। এই ভগবান ঈশ্বর কি কৃপায় জলদি বলো পালা। দেখ কেমন জোরে ফাটলো। প্রীতম বোম কিনেছিল, প্রীতমই ফাটাচ্ছিল রাস্তার মাঝে 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 মাঝে, মানে যেখানে যেখানে ফাঁকা ছিল সেই জায়গাগুলোতে ফাটাচ্ছিল। এখন যেটা বুঝতে পারলাম, আগেকার মতো না আর অতটা মহালয়ের সেই আগের দিন থেকে জেগে থাকা ব্যাপারটা বা আবেগটা, সেই জিনিসটা নেই গো, কোথাও যেন হারিয়ে গেছে। এখন চলে এসেছি আমরা সকাল সকাল উঠে দুর্গাপুর ব্যারেজে। এই যে দুর্গাপুর, আর এই হচ্ছে অবস্থা, সিচুয়েশন ব্যারেজে। ভাল লাগছে এসে? হ্যাঁ এখন কিন্তু সূর্য ওঠেনি, ভাল লাগছে। হ্যাঁ
ভালো লাগছে না? ব্যারেজে এসে ব্যারেজে কোনো ইয়েটাই আলাদা। কোনোদিন আসিস না? আমি মহালয়ে ঘরে বসে বসে ফোন ইয়ে করতাম, মহালয়া শুনতাম। আমার বোম ফাটানো হয়নি আর তর্ক খবর দেখিনি এই প্রথম। আর এই তো এখন সবাই দিচ্ছি তো এখনো সূর্য ওঠেনি, এই ভিউটা দেখলে আরো বেশি ভালো লাগে। হ্যাঁ, সকাল সকাল। আর এদিকে যাও মহারাজ। আসলে আমার জীবনে এটা প্রথম যে সকালবেলায় এসে গঙ্গার মানে যে দেখছো আমরা মানে দুর্গাপুর ব্যারেজে এসেছিলাম। এখানে আমাদের অনেকজনের সাথে দেখা হয়েছে, তো এখানে এসে পড়ে মায়ের ভিডিও করছে। আগের দিন রাতে একটা কড়া ডোজের অ্যান্টিবায়োটিক খাওয়াতে আমার কিছুতে ঘুমই কাটছিল না। একবার ভিড়টা দেখো। কি হলো কি হলো কি হলো বলো কি হলো? না না, তারপরে আমরা ওখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি, আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। যখন রওনা দিলাম তখন দেখলাম খাবার দোকানগুলোতে একটু ভিড় আছে। এখানে কচুরি খাওয়া হয়ে গেল, এখনো ঘুম, এদের ঘুম খুব ঘুম পাচ্ছে। মাঝে না মা আর বাবার সাথে একবার দেখা করেও এসেছি, আজকে বাবার ছুটি ছিল। তো জানো তো বাবা মার সাথে একবার দেখা করে আমি একদম বাজারে চলে এসেছিলাম। আর আজকে চালটা মানে সবজির দাম একদম আকাশ ছোঁয়া। আমি না দেখছিলাম কোনটা কি ভালো আছে না আছে, নি প্রীতম বলছে তোর তো পছন্দই হচ্ছে না কিছু। আর আগে সত্যি গো আমার একদমই পছন্দ হচ্ছে না। তো বাড়িতে যাই হোক আমি সবজি হালকা কিছু নিয়ে তারপরে মাটন নিয়ে বাড়িতে চলে এসেছি। আজকে মাটন বলতে পাঁঠার মাংস। তো আমাদের বাড়িতে তোমরা জানো চিকেনটা হলেও আমি খেতে পারছি না। তো প্রীতম বললো তাহলে একটু হালকা করে চিকেন কর যদি খেতে পারিস। একদম পাতলা করে ঝোল করেছিলাম, মানে ভাবতে পারবে না। আর খেতে কি টেস্টি, আর আমার মুখ চোখগুলো দেখে বুঝতে পারছো। আমি এসে একটু শুয়ে দিয়েছিলাম, মানে কেন জানি না শরীরটা ভীষণ উইক লাগছিলো। বললাম না অ্যান্টিবায়োটিক খেয়েছিলাম আগের দিনকে, একটু ঠান্ডা লেগে গেছিলো বলে। তো সেইটারই রিয়াকশান, ঘুমটাও কমপ্লিট হয়নি। আর এদিকে বাবা ফোন করেছিল, বাবার সাথে কথা বলছিলাম। ওদিকে ভাতও চাপিয়ে দিয়েছি আর এদিকে মাটনটাও চাপিয়ে নিচ্ছি। প্রীতমকে বলেছিলাম একদম পাতলা করে ঝোল করব, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু এক্সট্রা করব না। একটু উচ্ছে এনেছিলাম, ভেবেছিলাম একটু উচ্ছে ভাজবো অর্কর জন্য, বাট আর পারলাম না। মানে শরীরটা এতই টায়ার্ড লাগছিলো, মনে হচ্ছিলো খেয়ে দিয়ে একটু ভাত খেয়ে একটু স্নান টান করে একটু ঘুমাতে পারলে হয়তো শরীরটা একটু ফ্রেশ লাগবে। তো সেই মতো দেখো আমি আজকে ক্যামেরাও ঠিকঠাক করিনি, মানে সেই মুহূর্তে আমি পুরো ঘুমে ঢলছি বলতে পারো। মানে আমাকে কেউ যদি একটুখানি ঘুমাতে দেয় খুব ভালো হয়। আর আজকে মাটনটা জানো তো মানে এত ভালো লাগছিলো আমার খেতে, কেন জানি না। পাতলা করে ঝোল করছিলাম, তার মধ্যে ঠান্ডাও লেগেছিল। আর ওই ঝোলটাই না মানে গরম গরম খেতে খুব ভালো লাগছিলো। আর অনেক দিন পর বলতে পারো আমি মাংস খেলাম। তার কারণ হচ্ছে বললাম তোমাদেরকে চিকেনটা এত গন্ধ লাগছে, মানে জাস্ট ভাবলেও, আমি যদি ভাবছি তাতেও গন্ধ লাগছে। তো এখানে দেখো মশলাটার সাথে একটু চর্বিটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিলাম, কারণ আমি কখনো চর্বি না সেদ্ধ করি না। আর আজকে না প্রেশার কুকারেই পুরো চিকেন বলছি দেখছো, মাটনটা দিয়ে দিয়েছিলাম। মাটনটা দিয়ে পুরোটাই রান্না করছিলাম। এই যে আলুটাও দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম আলুটা। তো চর্বি আলু আর মশলাটাকে দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, আর প্রেশার কুকার থেকে মাংসটা আমি ঢেলে নিচ্ছি। অনেক সময় কি কাঁচা আমি কষিয়ে করি, কিন্তু আজকে আমার সেই মানে এনার্জিটা নিয়ে যে আমি কষিয়ে করব। তো ওই জন্য কী করেছি, মাংসটা না 3টে সিটি দিয়ে দিয়েছি। অনেকে আবার 3টে সিটি শুনে অবাক হয়ে যায়, আমাকে বলে আমাদের তো মাংস একটা সিটিতেই গলে যায়, তোমাদের মাংস একটা সিটিতে গলে যায়, তোমাদের খুব ভালো ভাগ্য। আমার একটা সিটিতে গলে না গো মাংস, মানে গলে না বলতে সেদ্ধই হয় না। এই যে 3টে সিটি দিচ্ছি না, এটাও কিন্তু আমাকে অনেকক্ষণ কষে কষে মাংসটাকে ভালো করে মানে গরম জল দিয়ে ফোটাতে হবে, সেদ্ধ করতে হবে অনেকক্ষণ, তারপরে কিন্তু মাংসটা আমার সেদ্ধ হবে। কিন্তু আমাদের যতবার মাংস রান্না করেছি 3টে সিটি মানে একটা সিটিতে মাংস আমি কখনো দেখিনি যে ভালো সেদ্ধ হয়ে গেছে। বিশেষ করে মাটন, চিকেন হতে পারে বাট মাটন কখনোই হয় না। তো এখানে দেখো একটু গরম জল দিয়ে ফুটতে দেবো। আর ঝোলটা কি টেস্ট হয়েছিল। এটা তারপর দিন সকালে, মানে আমি আজ প্রায় 3 দিনের ভিডিও করছি। অর্ক নিজের থেকেই দেখো শু পলিশ করছে। এটাও মানে নিজের থেকেই ড্রেস পরা, নিজের থেকেই শু পলিশ করা, এগুলো ও একদম মানে থতষ্ট হয়ে গেছে। আমি জিম টিম করে একটুখানি মিষ্টি নিচ্ছিলাম ঠাকুরের জন্য।
আজকে না বাড়ি আসতে আসতে অনেক দেরি হয়ে গেছিলো, সব কাজ কমপ্লিট করে এখন বাজে প্রায় 12টা। এটা হচ্ছে লাবণী। তো একে আমি ফেসবুক থেকেই পেয়েছি, মানে খুব ভালো বোন, মানে খুবই ভালো বোন, আমার থেকে অনেকটাই ছোট। তো আমি ওকে লাবণী বলেই বলেছি। তো ওকে আমি ফেসবুকে কদিন আগে তোমাদেরকে একটা নেল এক্সটেনশনের আমি বলেছিলাম যে কে ভালো বাড়িতে এসে নেল এক্সটেনশন করে দেবে আমাকে জানিও। অনেকেই আমাকে অনেক সাজেশন দিয়েছিলে, তো তার জন্য সবাইকে থ্যাংক ইউ। তার মধ্যে লাবণীকেও একজন সাজেস্ট করেছিল, তো লাবণী আমাকে কন্ট্যাক্ট করে অ্যান্ড ওকে আমি বলেছিলাম যে এই ডেটে চলে আসবে, তো চলেও এসছে। তো আমি তারপর দেখো এখানে বসেছিলাম, বিশ্বাস করবে না, এই যে আমরা মাঝে মাঝে বলি না যে এই তো এতটুকু কাজ, এই এর জন্য এত টাকা নিচ্ছ কেন, বাট ওই যে কাজটাকে ধৈর্য ধরে করা, অতক্ষণ বসে থাকা, ওই যে স্পাইনালের ব্যথা, ওরে বাপ রে। আমি খুব কম করে তোমাদেরকে বলছি, বাট আমি যেটা এক্সপিরিয়েন্স করলাম, আমার পুরো স্পাইনাল বলো, পা বলো, ভীষণ পরিমাণে ব্যথা করছিল। আর এখানে আমাকে অর্ক দেখো কাজ কিছুতেই করতে দেবে না শান্তি মতো, এত আমাকে জ্বালাচ্ছিল। আর লাবণী প্রচুর হাসছিল ওর কাণ্ড কারখানা দেখে। অর্ক এখানে নেলসগুলো হাত দিচ্ছিলো, তো আমি বলছিলাম দিস না এগুলো হাত, কিছুতেই শান্তি করে কাজ করতে দিচ্ছিল না। মাঝে মধ্যে আমার এত রাগ উঠছিলো, আমি মনে হচ্ছিলো আমি করবোই না, ছেড়ে ছুড়ে দিয়ে পালাই। তার থেকেও বড় কথা হচ্ছে লাবণী সেই দুর্গাপুর ব্যারেজের ওইখান থেকে এসছে নেলস করার জন্য। ও একটা স্কুলের টিচার, তো সেই পড়িয়ে টড়িয়ে তার মানে স্কুলে ছুটি হয়েছে, তারপরে ও এসছে আমার কাছে, আবার এখান থেকে গিয়ে ও টিউশন পড়াবে। মানে আমি না ওর লাইফে শুধু স্ট্রাগলটা শুনছিলাম। আমরা সবসময় ভাবি আমি লাইফে খুব স্ট্রাগল করছি, সে ভাববে সে খুব স্ট্রাগল করছে, বাট আমাদের প্রত্যেকটা মানুষের লাইফেই না, মানে বিশেষ করে মেয়েদের জীবনে না স্ট্রাগলটা না একটু বেশিই থাকে। ছেলেদের স্ট্রাগল করতে হয় না এই কথাটা বলবো না, কিন্তু ছেলেদেরকে ছোটো থেকে এটা শুনতে হয় যে তোমাকে করতে হবে, কিন্তু মেয়েদের একটা কথা শুনতে হয় ওই তো পরের বাড়ি চলে যাবে বিয়ে হয়ে, আর কোনো ব্যাপার নেই, পরের ঘাড়ে উঠে যাবে, পরের ঘরে মানে পরের ঘাড়ে ফ্রিতে খাবে, এই একটা বক্তব্য শুনতে হয় মেয়েদেরকে। কিন্তু একটা মেয়েও যে কিছু করতে পারে সেটা বিশ্বাস করতে কিছু মেয়েদেরই অসুবিধা হয় ছেলেদের থেকে। না না, এটা আমার ফার্স্ট টাইম নেল এক্সটেনশন না, এর আগে আমি অনেকবার করেছি নেল এক্সটেনশন, তারপরে হেয়ার স্মুথনিং করেছি, তারপরে হেয়ার কালার করিয়েছি। যখন আমি করেছিলাম তখন এই কিছু কিছু মানুষের মানতে খুব অসুবিধা হয়েছিল যে এগুলো আমি নিজের টাকায় করিয়েছিলাম, বাট কেন জানি না এগুলো মানতে অসুবিধা হয়। একটা মেয়ে নিজে রোজগার করে কিছু নিজের শখ পূরণ করবে, এটা মানতে খুব অসুবিধা হয়। সে তার স্বামীর টাকায় করবে, সে তার শ্বশুরের টাকায় করবে, সে তার বাপের টাকায় করবে, এইরকম বক্তব্য শুনতে হয় একটা মেয়েকে। ইনফ্যাক্ট এটাও শুনতে হয় সেই মেয়েটা যদি টাকা রোজগার করে, মানে তখন এটাও শুনতে হয় কি এমন কাজ করে যে টাকা পায়, নিশ্চয়ই তার পেছনে কোনো না কোনো ঘাটতি আছে, বা অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো দেখো এখানে আমার নখগুলো একটা দিকে সেট হয়ে গেছে, ভাবো তো এরকমভাবে যদি নখ নিয়ে আমি বেরোই কী অবস্থা হবে। আর ও না ভীষণ ধৈর্য ধরে মানে পেশেন্স নিয়ে কাজগুলো করছিল। আর এখানে অর্ক তো ডিস্টার্ব করেই যাচ্ছে, মানে আমার ধৈর্য থাকছিল না, কিন্তু ও কিন্তু ধৈর্য ধরেই কাজগুলো করছিল। তো তারপরে আমি প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যে কোন আর্টটা আমি আমার হাতের মধ্যে করব। আমি এর আগে যতবার নেল এক্সটেনশন করেছি প্লেনের মধ্যে করেছি, মানে যে কোনো একটা কালার, মানে ডিপ কালার আমি নেলসের মধ্যে অ্যাপ্লাই করেছি, কোনো আর্ট আমি করাইনি। তো এবারে ভেবেছিলাম আমি একটু কিছু আর্ট করব। আর প্রীতম আমাকে বলেছিল পুজোতে তো কিছুই করলি না, তুই কিছুই নিলি না, তাহলে এক কাজ কর নেল আর্টসটা অন্তত কর। তো আমি বললাম যে ঠিক আছে যখন বলছে। আর আমার হাতের অবস্থা তো খুবই খারাপ, তোমরা দেখেছো, বিশেষ করে নখের, আমার নখ এতটাই ছোট, তার মধ্যে দাঁতে কেটে কেটে এতটাই ছোট করে ফেলেছি, মানে ওরও কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছিল। মানে এতটা ছোট নখে ও নিজেও বলছে দিদি আমি কখনো কাজ করিনি। তো ও আস্তে আস্তে ধরে ধরে করছিল যাতে আমারও না লেগে যায় সেই কারণে। আর এখানে আমি কন্টিনিউ ননস্টপ বকে গেছি ওর সাথে, ও ভীষণ অত হয়তো বকে না, বাট আমি প্রচুর বকে গেছি। আমি মাঝে মাঝে ভাবছি যে ও বিরক্ত হয়ে যাচ্ছে না, তো সেটাই ভাবছিলাম। তো তারপরে এখানে দাদা একবার ফোন করছিল, মা একবার ফোন করছিল, যে আজকে যেহেতু প্রীতমের ছুটির দিন ছিল সেই কারণে। আমার তো মাঝে মাঝে চোখটা বন্ধ হয়ে যাচ্ছিলো, এত ঘুম পাচ্ছিলো, আর ও এত স্মুথলি কাজ করছিলো যে আমার ঘুমানো যাবে এরকম ব্যাপার। তো আমি ভীষণ টায়ার্ড ফিল করছিলাম এই জায়গাটায়, মনে হচ্ছিলো আমাকে কেউ আবার শুতে দেখ, আমি শুয়ে পড়বো। তো এখানে মোটামুটি হয়েই এসছে, আসলে আমার এতক্ষণ সময় লাগতো না, যেহেতু আমার নখের অবস্থা খুবই খারাপ ছিল সেই কারণে আমার অনেকটা টাইম লেগে গেল। এবার যেই কালারটা করব সেই কালারটা ওকে আমি দেখিয়ে দিয়েছি, মানে যেই আর্টটা আমি করব সেই আর্টটা আমি ওকে দেখিয়েছি। ও আমাকে কিছু পাঠিয়েছিল, তো আমার ওগুলো পছন্দ হয়েছিল। তারপরে ভাবলাম একটু আলাদাভাবে কিছু করি,
কারণ এমনিতেই আমি আর হ্যাঁ, আমি একদম ছোট ছোট করেই করেছি। আর একটু ছোট হলে খুব ভালো হতো, বাট আমাকে বললো যে এর থেকে বেশি ছোট করলে না মানে বোঝা যাবে না, নেল আর্টটা করাটাই বেকার। তো এখানে দেখো এটা কিন্তু এখনও ফিনিশ হয়নি, এটা জাস্ট নোকটার একটা কোট দেওয়া হয়েছে, একটা হালকা লাইট পিঙ্ক কালার, না এটা কি পিচ কালার বলে আমি জানি না। সবটুকু কমপ্লিট করতে প্রায় অনেকটা টাইম লেগেছিল। আর প্লিজ পাশের একটা ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসছে, ওটাকে অ্যাভয়েড করো, তার কারণ হচ্ছে আমাদের এই পাশের বাড়িতেই কাজ চলছে, তো সেখানে ভীষণ আওয়াজ হচ্ছে। তো দেখো তোমাদেরকে এবার ফাইনাল লুকটা আমি দেখাবো। ও ভিডিও করছিল, তো মানে ছবি তুলছিল বা ভিডিও করছিল। তো আমার না ভীষণ ভালো লেগেছে ওর হাতের কাজ, কেন জানি না খুব সুন্দর, মানে আমি যেটা বলেছিলাম পুরো ডিট্টু বলবো, ওর থেকেও ভালো বানিয়ে দিয়েছে। মানে এত সুন্দর আর্ট করেছে না হাতের মধ্যে, আর বিশেষ করে এই ফ্লাওয়ারটা মানে এত কিউট লাগছিল। দেখো আমার মানে ফাইনাল হয়েই গেছে, এরপর শুধু পরিষ্কার করে করে সব মানে আবার নিজে ক্লিন করে করে ঢোকাচ্ছিল। আর এদিকে আমি আরেকবার নেল পেন্টটা শুকিয়ে নিলাম ভালো করে। আর এই যে আমার হাতের অবস্থা খুব সুন্দর লাগছিলো, মানে দেখো তোমরাই দেখো, দেখে বলো, মানে আমার বেশ ভালো লেগেছে। তো তোমরা যারা লাবণীর কাছে করতে চাও মানে নেল আর্ট, তা এই সময় পুজোর ভালো একটা অফার চলছে, তোমরা অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করো। ওর আমি নাম্বারটা ডেসক্রিপশন বা ওর প্রোফাইলটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা করতে পারো। ওর হোম সার্ভিসও অ্যাভেলেবেল, ভীষণ ভালো করে, আর ভীষণ ভালো একটা মেয়ে, মানে ভীষণ মিষ্টি মেয়ে একটা। তো অবশ্যই কন্ট্যাক্ট করো, এই সময় ভালো একটা অফার চলছে। তো আজকের ভিডিওটা এটুকুনি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।